আজ সকালের দিন শুরু হয়েছে ব্যস্ততার হাত ধরে। কেউ বসার ফুসকোটুকু পাচ্ছে না। একটা বিয়ে বাড়ির কাজ তো আর কম নয়। গুঞ্জরিকা সকাল থেকেই একটা সেটা কাজ ধরে ছুটছে এদিকে সেদিকে। আদিতিকে বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। গুঞ্জরিকা এই দায়িত্ব নিতে অস্বস্তি বোধ করছিল। আজকের দিন অন্তত সে কোনো প্রকার ঝামেলা বাঁধাতে চায় না, আর না কারো কটু কথা শুনতে চায়। কিন্তু আতিল ছিল লাছরবান্দা, তাই এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়েছে। ঘড়ির কাঁটায় দখলদারিত্ব এখন 11টা ঘরে। আদিতিকে গোসল করিয়ে কক্ষ রেখে মাত্র বেরিয়েছে গুঞ্জরিকা। নিচে পরিপাটি হয়ে একেবারে আসবে এই কক্ষে। বরযাত্রী না এলে তো শাড়িসহ গহনা কিছু পাবো না। সাজুগুজু করাবো কি দিয়ে? সময় তো ক্রমই পেরিয়ে চলেছে। তার থেকে ওদিকে কাজ গুছিয়ে আসা ভালো। গুঞ্জরিকা নিজেকে কক্ষের দিকে হাঁটা ধরল। অমনি গঞ্চর হলো আরুষের কণ্ঠস্বর। ডাকছে, ওই গুঞ্জার, কোথায় তুমি? আমার নতুন সাদা পাঞ্জাবিটা কোথায়? খুঁজে পাচ্ছে না। আগের মতোই হাঁকডাক আরুষের, যেন কত মাখা মাখা সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে। আরুষের কক্ষ পেরোনোর সময় এক ঝলক তাকালো সেদিকে গুঞ্জরিকা। দেখল ঘরের মধ্যে কাপড় চুপড় সব এলোমেলো। সুরন্দা এবং আরুষ দুজন মিলে খুঁজছে চলছে। গুঞ্জরিকা মুচকি হেসে পাশ কাটিয়ে চলে গেল। এসব দেখার মতো অত সময় আপাতত হাতে নেই। সবাই নতুন অভ্যাস গড়ে তুলুক। মানুষ হয়ে কারো আশ্রয় বাঁচতে নেই। পরবর্তী সেই আশ্রয় হারিয়ে গেলে মানুষের মন মরে যায়। একটা সময় পরে তাকে জীবন্ত লাশ ঘোষণা করা হয়। আর যাই হোক, গুঞ্জরিকা কখনো নিজেকে শত্রু খারাপ চায় না। সেখানে মানুষ তো তার স্বামী ছিল, যদিও সেই সম্পর্ক এখন আপন পরের মধ্যস্থলে ঝুলে আছে। সেই কোনো ভবিষ্যৎ কিন্তু ছিল তো। সেই স্পর্শ স্বেচ্ছায় নিজের অঙ্গে ধারণ করেছে, সেটা মুছে ফেলার সাধ্য তো ওর নেই। মধ্যখান পেরিয়ে বেশ অনেক সময় দুপুর হতে চলল। বরযাত্রী আসার সময় হয়ে আসছে। বরের থালা গোছানো সহ ওদিকের সব কাজ সেরে মাত্রই গোসল করে কক্ষ এসেছে গুঞ্জরিকা। নিজেকে পরিপাটি করতে নিযুক্ত। শরীরে একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়ি জড়িয়েছে। ফর্সা শরীরের রঙটা বড্ড মানিয়েছে। ঠিক সে সময় দরজার করাঘাত এর শব্দ শোনা গেল। গুঞ্জরিকা ব্যস্ত গলায় বলল, ভেতরে আসুন। কথাটা বলেই পুনরায় নিজের কাছে মনোবিস্মিত করল। দেখল না, অপরিচিত এসেছে। শুধু অনুভব করল কারো উপস্থিত। তখনই টেবিলের উপর রাখা ছোট্ট আয়না আরও একটা মুখগুলোর প্রতিস্ফূর্তি ফুটে উঠল। গুঞ্জরিকার চুলে চালানো হাতটা থেমে গেল। তীব্র দৃষ্টি ত্যাগ করল আয়নার ভেতর দিয়ে। এতে অপরপক্ষের মুখের হাসি বাড়ল। গুঞ্জরিকা পিছু ফিরে দাঁড়াল। হাতে থাকা চিরুনিটা আলগুস্তের টেবিলে রাখল। নজর এলো অপরপক্ষের হাত থাকা একটা লাল টুকটুকে শাড়ি, আর এতে মসন কপালে গুটিয়ে এলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। পর্যবেক্ষণ মুচকি হাসল। ওটা ফিরিয়ে নিয়ে যান শেখবাবু। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। নিঃশব্দে শাড়িটার পালঙ্কের উপর রাখল।
পরপরই গুঞ্জরিকার দিকে তাকালো, নেত্র যুগল, ছড়ালো মুগ্ধতা। বাম ভুরু তুলে অভিভূত হয়ে আরল মাশাল্লাহ দাঁড়ালো না আর, উল্টো ঘুরে হাঁটা ধরল। এমন অনুভূত ব্যবহার গুঞ্জরিকা একটু অবাক হলো। বই পিছন থেকে বলে উঠল, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। নিয়ে যান আপনার আনা শাড়িটা, ওটা কখনো আমার শরীরে স্পর্শ করতে পারবে না। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। বড় একটা শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে সবালমূল গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কেন আমার স্পষ্ট আছে তাই? গুঞ্জরিকা নরম হলো না, সেভাবেই বলল, জি তাই। নগর থেকে খুব স্বাদ করে আনিয়েছিলাম তোমার জন্যে। আজ এটা পরো গুঞ্জা, শেষ অনুরোধটুকু রাখো, আর কখনো আবদার করব না। তোমাকে লাল শাড়িতে দেখার ইচ্ছাটুকু অপূর্ণ রাখতে চাই না। গুঞ্জরিকা কুঁচকানো কপাল সমতল হয়ে এলো, শীতলতা খেয়ে গেল চোখ দুটোতে, থমকালো হৃদয়স্পন্দে। বক্ষ পিঞ্জর এক ঝাঁক মুক্ত প্রজাপতি আটকে রইল, ওনার সুযোগ পেল না। আরুষ বড্ড আশা নিয়ে চেয়ে আছে। গুঞ্জরিকার মন বলেছে, জীবনে তো একটাই গুঞ্জা, সব মানিয়ে গুছিয়ে থেকে যা। ভাগ্যের উপর জোর দেখাস না, ভালোবাসার উপর আর কিছু আছে নাকি? অপরদিকে মস্তিষ্কের বলে চলছে, তুই বড় মুগ্ধ গুঞ্জা, তোর কত সৃষ্টিকারীর কাছেই ক্ষতের ওষুধ চাইছিস। ওই ক্ষত কি আদৌ নিরাময় হবে? সময়ের সাথে সাথে তো ক্ষতের পরিমাণ বাড়বে, গভীর হবে, তোকে গ্রাস করে ফেলবে। তুই মরণ যন্ত্রণায় দগ্ধ হয়ে পড়বি, চলবি নিমিষেই, কিন্তু মুক্তি মিলবে না। জেনে বুঝে আবারও বিষপান করবি, বুক জ্বালা সইতে পারবি না তো। গুঞ্জরিকা নিজেকে কেমন পাগলে অনুভূত হলো। মন মস্তিষ্কে নীরব যুদ্ধের নেশাহারা লাগলো। রাগ জমল আরুষের উপর। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় কসকস গলায় চিৎকার করে উঠল, আপনি আসবেন না আমার সামনে, আমাকে বাঁচতে দিন। নিয়ে যান ওই শাড়ি, লাল রং আজ থেকে আমার জন্য হারাম ঘোষণা করলাম, সব লাল ত্যাগ করলাম আমি। মুখের কথা শেষ করতে পা জোড়া জোরপূর্বক টেনে ঘরে থেকে প্রস্তুত করল গুঞ্জরিকা। একটা বার পিছু ফিরে দেখল না। আরুষের মধ্যময় জুড়ে অসহায়ত্বের ভিড় জমল। করুণ চোখে মেয়েটা যাওয়ার দিকে চেয়ে রইল। চৌকাঠের ওপাশেই চন্দ্রা দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা সে দিকে পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। চন্দ্রা আরুষের দিকে তাকিয়ে অবগত স্বরে হাসল, অথচ এটা আমার প্রাপ্য ছিল। আপনার আম্মা বলেছিলেন, তোমার সব আবদার, ভালোবাসার সকল স্বাদ আমার ছেলে মিটিয়ে দেবে। এভাবে বুঝি মিটবে? এত বড় বাড়ির, এত টাকা পয়সা থাকতেও আমার কপালে একটা নতুন শাড়ি জুটল না বিয়ে উপলক্ষে। আমাকে পরিবারের সদস্য হিসাবে গণ্য করা হলো না। বোকা আমি, সারা জীবন সকলের দাবার গুটি রয়ে গেলাম। একজনের সাথে করা অপরাধ আমার গলায় বিষ ব্যথার ন্যায় আটকে রয়ে গেল, তার মুক্তি মিলল না, আমার মিলল না। পূর্ণ মতো বিক্রি করা হলো আমাকে। মামা চিল্ল টাকা, আর আমি পড়লাম জাতাকলে। সারাক্ষণ পিষে চলছি। নরম নীরব গলায় কথাগুলো বলেই হনহনিয়ে ওখান থেকে চলে গেল চন্দ্রা। আরুষের প্রথমে কিছুই
বোধগম্য হলো না। যখন মস্তিষ্ক সবটা উবিলম্বি করতে পারল, তখন মায়ের উপর জন্মানো বিষাক্ততা পাদল পড়ল। আখিজোড়া ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে, আউল, আপনি আর কত নিচে নামবেন আম্মা? আমার মৃত্যু কি পারবে আপনার এই কুটিলতা থামাতে? ধরনের বুকে শ্বাস নেমেছে। চৌধুরী বাড়ি আজ মেতেছে উৎসব আমেজে। নতুন বউ বাড়িতে এসে কিছুক্ষণ আগেই আদিতকে বসার ঘরে সোফায় বসিয়ে রাখা হয়েছে। রাত হলেও পাড়া প্রতিবেশী ভিড় জমিয়েছে নতুন বউ দেখতে। ওদিকে কন্যাদানের পর থেকে এভাবে কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আদিল। এখানে তেমন কেউ পরিচিত নয়। কামনা আপা এসেছে ওদের সাথে, কিন্তু তারও খোঁজ নেই কোনো। কথায় আছে, কে জানে। কোনো কিছুতে পরোয়া না করা আতিত আজ উদ্বিগ্ন। নতুন জায়গায় নতুন মানুষের কথাগুলো হজম করা শক্তি দিক আল্লাহ। এক একজন এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন বউ নয় পণ্য দেখতে এসেছে। কত শত খুঁত ধরে চলেছে, কথা শুনে চলেছে। আদিতের ধৈর্যশক্তি চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে আজ সকলে। মুখ ফসকে কিছু বলে বসলেই বিপদ। জোরপূর্বে মুখে হাসি টেনে অনুভূতিহীন পাথরের মতো বসে আছে মেয়েটা। এই পর্যায়ে আদিত্যের সামনে এসে দাঁড়ালো মধ্যবয়সী একজন নারী, সম্পর্কে রবির ফুফুমণি। পরিহিত পোশাকে আভিজাত্যর ছোঁয়া বিদ্যমান। শানিত দৃষ্টিতে আদিতকে নিচ থেকে উপর অবধি পর্যবেক্ষণ করলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন, হাসতে জানো না? এই বিয়েতে খুশি নও তুমি? রসকসহীন কণ্ঠস্বর ভদ্রমহিলা। আদিলের দুদিকে মাথা নাড়ল। ক্লান্ত বদলে অনিচ্ছাকৃত হাসি ফুটিয়ে তুলল। ঋন্মিনে কণ্ঠস্বরে জবাব দিল, ঝি পারি। ভদ্রমহিলা এবার আতিতল শব্দ গলায় বললেন, তাহলে হাঁটছ না কেন যে? বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি করেছে নাকি? আদিতের ধৈর্য বাদ ক্রমেই ক্ষয়ে আসছে। মুখের হাসি টুকরো মিলিয়ে যেতে চাইল ধরে রাখা, তৎক্ষণাৎ পিছন থেকে ভেসে এলো একটা নারীর কণ্ঠ। রেখা আপা, আপনার বিয়ের সময় আপনি 2 দিন ভাত খেয়েছিলেন না বাবার বাড়ির শোকে। সেখানে আমার বৌমা তো শুধু একটু মন খারাপ ভার করেই আছে। আর হাসতে না জানলে সমস্যা কোথায়? শিখিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। আদিল সহ ওখানে উপস্থিত সকলের পিছনে ফিরে দেখল, হাসি মুখে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির বড় বউ লাবণ্য চৌধুরী। আদিল চিনতে মানুষটাকে। যখন পালকি থেকে নেমেছিল তখন এই মানুষটা মিষ্টি খাইয়েছে, ঘরে তুলেছিল। রবির মা, নিজের শাশুড়ি আম্মা। আদিল অর্ধচোখের হাসি ফুটে উঠল। রেখা চৌধুরী ঠোঁট বাঁকিয়ে আদরের সহিতে বললেন, আপনি তো সবগুলি ভাবি, সব পারেন। লাবণ্য চৌধুরী মুখের হাসি বাড়ল, উত্তর দিল, ঝি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক কাজই পারি আপা। রেখা চৌধুরীর কথাগুলো শুনলেন, তবে প্রত্যঘাত করলেন না। গটগট পায়ে হেঁটে প্রস্থাত করলেন। লাবণ্য চৌধুরী এগিয়ে এসে অতিথির সম্মুখে দাঁড়াল, বললেন, কক্ষে চলো বৌমা। তোমাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। রবি ওর বন্ধুদের আনতে স্টেশনে গিয়েছে, চলে আসবে একটু পরেই। আদিতের অনলে কৃতজ্ঞতার রেশ ছড়াল। এতক্ষণে ওটার অপেক্ষাতেই ছিল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে মেয়েটার, তবু
মুখ ফুটে কিছু বলার সাহস করতে পারছে না। আশায় সময় ভাবিজান বারবার করে বলে দিয়েছেন মুখের অপব্যবহার না করতে। মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে। কেউ প্রশংসায় প্রস্তুমুখ হবে, তো কেউ খুদ ধরে ২-১০টা কথা শুনিয়ে দেবে। বিয়ের প্রথম কয়েকদিন যেন অতিথি একটু হজম করে নেয়। প্রয়োজনে এখন শব্দ বাঁচিয়ে পরবর্তীতে একসাথে ঢেলে দেবে। আদিল সুযোগ পেতেই দ্রুত উঠে দাঁড়ালো। লাবণ্য চৌধুরী ওর কপালে চুমু এঁকে দিলেন। ওখানে অবস্থান করা সকলকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় বললেন, তুমি আমার বৌমা নয়, আমার একমাত্র মেয়ে আদিল শেখ। এই বাড়িতে বড় মেয়ে তুমি। তোমার মা সবসময় তোমার পাশে আছে। আদিদের লোকাচন জোড়া পানিতে টকমক হয়ে উঠল। এত চমৎকার মনের মানুষ ওর শাশুড়ি আম্মা। ভাবতই মন গহীন সুখকর বসন্ত দোলা দিয়ে যাচ্ছে। এই জন্যে বোধহয় ভাবিজান বলতো, মানবজাতি এক পাল্লায় মাপা সম্ভব নয়। একই মানুষ অথচ কেউ মা হিসাবে ভালো, কিন্তু ফুপি চাচি হিসাবে ব্যতিক্রম। আবার একই শব্দ কিন্তু মানুষ ভেদাভেদ পরিবর্তন আসে। এই দরিদ্র বড় বৈচিত্র্য। এই বসুধা সম্পর্কে জানতে, এখানে বসবাসত মানুষগুলোকে জানতে এক জীবনে নেহাত কম পড়ে যাবে। মধ্যরাতে গ্রামখানা নিস্তব্ধ। আসুরির মতো দাঁড়িয়ে আছে। দূরের বাড়িগুলো দেখে মনে হচ্ছে ভূত প্রেতের বসবাস সেখানে। প্রতিটা ঘরের লণ্ঠন নেভানো। প্রকৃতির বুকে বয়ে চলছে ঝিরঝির মারু। অম্বলের মন ভার আজ। কালো কাঁধ ঘন ঘণ্টা সেতায়। থেকে থেকে আসমান চিরে দীপ্ত রেখা দেখা মিলছে। আলিঙ্গিত হয়ে উঠছে চারিদিকে। এমন বউর আবহাওয়া। নদীর পাড়ে একাকী বসে আছে আরশ। জল মানশূন্য। নদীর চারপাশে চটিয়ে সলিয়ে হাওয়ার মনে নৃত্য জমেছে। আরশের দৃষ্টি নিবিষ্ট স্রোতহীন তরঙ্গের। ছেলেটা এক হাতে জ্বলন্ত সিগারেট স্পষ্ট, যেখানে দিয়ে কুন্টির পাকিয়ে কালো ধোঁয়া উঠছে। পর্যবেক্ষণে মিশে যাচ্ছে বেনামি পণে। আরশ আজ জীবনে প্রথমবারের মতোই ঠোঁট ছুঁয়েছে সিগারেটে নামক বস্তুতে। অপর হাতে লাল রঙের শাড়িটা দৃশ্যমান, যেটা বুকের সাথে জড়িয়ে রেখে ছেলেটার নাক মুখ লাল হয়ে ফুলে আছে। এসেছিল নদীর ঝাঁপ দিতে, জীবনে ইতি টানতে, কিন্তু পারিনি এত বড় কাজটা করতে। অদৃশ্য একটা পিছুটান জাল বিছিয়ে আঁকড়ে রেখেছে ওকে। এই পর্যায়ে শাড়িটা আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, সেভাবেই মুখের সাথে ধরে রাখল। গাল বেয়ে বারিধারা নামল। ভিজে চুপচাপ হয়ে গেল শাড়ির একাংশ। সেভাবেই পেরোলো কিছু সময়। আকসম শাড়িটা সবুজ ঘাসের উপর রাখল আরশ। পাশ থেকে দেশলায় কাঠি তুলে নিল। আগুন ধরিয়ে ছুঁড়ে দিল শাড়িটার দিকে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এক চিত্রে চেয়ে রইল সেই দিকে। চোখের সামনে ঝড়ে গতিতে শাড়িটা পুড়ে চলল। শাড়িটার সাথে সাথে আরশের চোখ, স্বপ্ন সব যেন পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আকাশে পুড়ে ঝড় ঝমিয়ে বৃষ্টি নেমে এলো। নিভিয়ে দিল জ্বলন্ত অগ্নিশিখা। শাড়ির 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট রইল। সেদিকে চেয়ে রক্তের মুখগুলো হেসে ফেলল আরশ। সিক্ত ঘাসের ওপর শরীর ছেড়ে দিল। আখিজোড়া বুজে নিল। বিড়বিড় করে, আর শেষ স্মৃতি হিসাবে ওটুকু রয়ে গেলি। অথচ
এটা বহনের শক্তি আমার মাঝে অবশিষ্ট নেই। চেনা পরিচিত মুখটা আজ বড্ড অপরিচিত। তোরা গুঞ্জারকে বলে দিস আমি অন্য এক জীবনে আর রোকেয়া শেখের গর্ভ থেকে জন্ম নেব না।